আসসালামু আলাইকুম। 365 স্পোর্টস নিউজ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ হাফিজুর রহমান। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকের দিনে আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং শুরুতেই অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটাকে একটু সহযোগিতা করবেন, পাশাপাশি হচ্ছে কমেন্ট করবেন কেমন লাগছে, কীরকম আছে ভিডিও আপনারা চাচ্ছেন আমার কাছ থেকে, এবং সর্বোপরি হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি কথা না পারি ভিডিওতে চলে আসছি, আর সময় খুব একটা বেশি নিব না। গতকালকে বলেছিলাম যে গরিবের অ্যাশেজ সিরিজের প্রথম দিনটা খুব ভালো যায়নি, আসলে ভালো যায়নি। যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে বাংলাদেশ 61 ওভারে অলমোস্ট হচ্ছে আপনার 191 রানে অল আউট হয়ে গিয়েছিল। পক্ষান্তরে শেষ বিকেলে হচ্ছে জিম্বাবুয়ে কিন্তু ভালো একটা পজিশন করেছিল, বিনা উইকেটে তাদের হচ্ছে 66 মতো একটা রান ছিল। বাট তখনও কিন্তু আমরা হচ্ছে হতাশ হইনি। খারাপ লাগবে, সেটা স্বাভাবিক, খারাপটা অবশ্যই প্রকাশ করা উচিত, কারণ প্রকাশ না করলে তো তারা বুঝতে পারবেন না। যারা খেলোয়াড় আছেন তাদের কাছেও ভালো লাগে না, যারা ম্যানেজমেন্ট আছে তাদের কাছেও ভালো লাগে না, আর আমরা যারা দর্শক আছি আমাদের কাছে তো সেটা অবশ্যই খারাপ লাগবে, কারণ আমরাই তো প্রাণ, আপনারাই প্রাণ। তো সেই ক্ষেত্রে হতাশা ছড়ালেও শেষ পর্যন্ত আমি কিন্তু বলেছিলাম যে আশাবাণী দিয়েছিলাম যে বাংলাদেশ যদি দ্বিতীয় ইনিংসে, দ্বিতীয় দিনে যদি ভালো করতে পারে, মানে দ্বিতীয় দিনে ভালো বোলিং করতে পারে এবং সকালে আর্লি উইকেট নিতে পারে, সেই ক্ষেত্রে এটা যদি কনসিস্টেন্সি থাকে, খুব দ্রুত যদি উইকেট পড়তে থাকে জিম্বাবুয়ে, তাহলে ভালো একটা অবস্থানে যাওয়ার একটা সুযোগ আছে। এবং এটা মোটামুটি আজকে সেই দিকেই খেলাটা যাচ্ছিল এবং দিন শেষে বাংলাদেশ আবার ব্যাটিংয়ে নেমেছে। আর সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বা পেলাম আজকে খেলার যে ধরনটা ছিল, আমি যদি একটু বলি আপনাদেরকে যে জিম্বাবুয়ে কিন্তু তাদের প্রথম ইনিংসে 173 রানে অল আউট হয়েছে এবং তারা কিন্তু সর্বমোট হচ্ছে 80.2 ওভার হচ্ছে ব্যাটিং করার সুযোগ পেয়েছে। বাংলাদেশ আমরা জানি যে 61 ওভার পর্যন্ত তারা খেলতে পেরেছিল, যেহেতু অল আউট হয়ে গিয়েছিল 191 রানে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জিম্বাবুয়ে কিন্তু ভালো ব্যাটিং করেছে, 80 ওভারে তারা 273 রান করেছে। তো সেক্ষেত্রে একটা ভালো একটা লিড তারা নিয়েছিল বাংলাদেশ থেকে। তো উইকেটের ক্ষেত্রে যদি আমি একটু বলি, আমরা দেখতে পেয়েছিলাম যে কালকে তারা খুব ভালো একটা পার্টনারশিপ করেছিল। বিনা উইকেট তাদের একটা খেলা ছিল, যে তারা কোনো উইকেট না হারিয়ে তারা প্রথম দিনটা শেষ করতে পেরেছিল। দ্বিতীয় দিনের প্রথমেই তারা সেটাকে ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করেছিল, বাট হচ্ছে সেই ক্ষেত্রে মানে আপনার তৃতীয় ওভারে বাংলাদেশে আজকে দ্বিতীয় দিনে খেলাতে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম উইকেট কিন্তু পতন হয়েছিল 69 রানে, এবং সেটা হচ্ছে ওভার হচ্ছে 16.5 বল যখন হয় তখনই সে এখানে উইকেট পড়ে এবং হচ্ছে বেন কারান আউট হয়েছিলেন। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে বাংলাদেশের যে বোলাররা এখানে বোলিং করেছিলেন তাদের মোটামুটি সবাই ভালো বোলিং করার চেষ্টা করেছেন, তাদের যতটুকু সম্ভব হয়েছে। হাসান মাহমুদ এই ক্ষেত্রে 55 রান দিয়ে 17 ওভার হচ্ছে বোলিং করে 1 উইকেট নিয়েছিলেন। নাহিদ রানা আমাদের স্পিড স্টার, উনি হচ্ছে 18 ওভার বোলিং করে 74 রান আছে দিয়ে তার বিনিময়ে পেয়েছেন 3 উইকেট। আর খালেদ আহমেদ উনিও 15 ওভার বল করেছেন, এর মধ্যে 5টা মেডেন, সর্বোচ্চ 5টা মেডেন আমি দেখতে পাচ্ছি, এবং সেক্ষেত্রে তিনি 30 রানের বিনিময়ে 1 উইকেট পেয়েছেন, তার ইকোনমি হচ্ছে 2। দ্যাট মিনস হচ্ছে অন্যান্য বোলারদের চেয়ে আমি এখন যেটা দেখছি সবচেয়ে ভালো ইকোনমি হচ্ছে খালেদ আহমেদের। উনি ভালো একটা প্রেশার ক্রিয়েট করতে, উইকেট হয়তো বেশি পাননি, মাত্র 1 উইকেট পেয়েছেন, বাট উনি কিন্তু ইকোনমিটা ভালো রেখেছেন, যার ফলে যেটা হয়েছে উনি 5টা মেডেন ওভার নিয়েছেন এবং খুব একটা বেশি রান তাদেরকে দিতে দেয়নি। বাংলাদেশের ক্ষেত্রে আমরা স্পিন বোলারের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে 5 জন বোলার করেছেন। তাইজুল ইসলামও বল করেছেন 10 ওভার 53 রান, উনি সবচেয়ে বেশি রান দিয়েছেন 5.3 ইকোনমি রেটে, যেটা আসলে আমাদের জন্য ভালো হয়নি। উনি যদি একটু রানটাকে ধরে রাখার চেষ্টা করতে পারতেন তাহলে হয়তো ভালো একটা কিছু হতে পারতো, তারা হয়তো আরো কম রানে আউট হতে পারতেন। বাট আজকের দিন শেষে বাংলাদেশের পক্ষে যিনি ভালো বল করেছেন তিনি হচ্ছে মেহেদী হাসান মিরাজ। গতকালকে উনি ভালো ব্যাটিং করতে পারেননি, সেই ক্ষেত্রে উনি আজকে সেটা বোলিং দিয়ে পুষিয়ে নিয়েছেন। 20.2 ওভার বল করে উনি 5টা মেডেন নিয়েছেন। যৌথভাবে আছে উনি খালেদ আহমেদের সাথে এখানে আছেন, সেক্ষেত্রে উনি রান খরচা করেছেন 52, কিন্তু উইকেট পেয়েছেন 5টি, মানে 5 এই টেস্টে এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী হচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তো সেক্ষেত্রে অবশ্যই তার কৃতজ্ঞতা আমরা জানাচ্ছি, উনি ভালো বোলিং করেছেন বলে তারা হয়তো নাহলে আরো রান নিতে পারতো। কারণ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম উইকেট পতনের পর তারা আবার একটা পার্টনারশিপ বিল্ড আপ করতে চেয়েছিল, বাট 88 রান যখন হয়েছিল 20.6 বলে, মানে একদম 21 ওভার লাস্ট বলে গিয়ে হচ্ছে যে তাদের দ্বিতীয় উইকেটে ছন্দপতন ঘটে। সেই ক্ষেত্রে তাদের হচ্ছে আউট হয়েছিলেন ব্রায়ান বেনেট। সেই ক্ষেত্রে
তারপরেই আবার একটি ওভার পরেই ১.৫ ওভার পরে কিন্তু আর উইকেট হচ্ছে বিনা, তখন রান হয়নি, কিন্তু সেই ৮৮ রানই কিন্তু তৃতীয় উইকেটের পতন হয় এবং নিক ওয়েলস সেই ক্ষেত্রে আউট হয়েছিলেন। এরপর কিন্তু আমরা একটা পার্টনারশিপ আমরা দেখতে পাচ্ছি, এখানে খুব একটা বড় বিল্ড আপ করতে পারেননি তারা। তারপরও আমরা যদি টোটাল ওভারঅলটা যদি একটু দেখি, সেই ক্ষেত্রে তাদের সর্বোচ্চ পার্টনারশিপ, ওই যে বললাম শুরুতে যেটা ছিল ৬৮ রানের পার্টনারশিপ প্রথম উইকেটটাই, সেটাই ভালো ছিল। তারপর তাদের সেকেন্ড হাইয়েস্ট আমরা দেখতে পাচ্ছি ৪৮ রানে, সেটা করেছিলেন উইলিয়ামস এবং আছে মাধাভেরে। আর বাকিগুলো হচ্ছে মোটামুটি উইলিয়ামস এবং এরভিনের সাথে একটা পার্টনারশিপ হয়েছিল ৪১ রানে। পক্ষান্তরে বাংলাদেশ তৃতীয় ইনিংসে যখন ব্যাট করতে নেমেছে, সেক্ষেত্রে আমাদের ওপেনার সাদমান ইসলাম আবারও হতাশ করেছেন। তিনি আবারও খুব একটা বেশি রান করতে পারেননি, ৪ রানে আউট হয়েছেন। ভাই আপনি একজন ওপেনার, আপনাকে এতবার সুযোগ দেওয়া হচ্ছে, একটু তো ভাই সেটাকে আপনাকে রেসপেক্ট করা উচিত ছিল, বা আপনি একটু বুঝে শুনে খেলার চেষ্টা করতে পারতেন। ১০ বল ফেস করে উনি একটি মাত্র যে ৪ মেরেছিলেন, সেই ক্ষেত্রে উনি ৪ রানে আউট হয়েছেন। কট হয়েছেন শন উইলিয়ামসের কাছে, তিনি ক্যাচটা দিয়েছিলেন, বোলার ছিলেন হচ্ছে মুজারাবানি। মুজারাবানিকে কেন এত ভয় পাচ্ছে আমি বুঝতে পারছি না। তো সেই ক্ষেত্রে আসলে গতকালকে আমি অনেকগুলো রিপোর্ট দেখছিলাম যে সবাই আসলে বাংলাদেশের খেলোয়াড়রা হয়তো বা জিম্বাবুয়ের বোলারদেরকে সাউথ আফ্রিকা বোলার মনে করে তাদের উইকেট বিলিয়ে দিয়ে এসেছিল, হয়তো কথাটা সেখানে যাচ্ছিল। পক্ষান্তরে প্রথম উইকেট হচ্ছে যখন হয়েছিল, পতন হয়েছিল, সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম উইকেটটা কিন্তু পড়েছে ১৩ রানে, আনলাকি 13-এ। ভাই আনলাকি 13, ৩.৪ ওভারে যখন সাদমান ইসলাম আউট হয়, তখন হচ্ছে বাংলাদেশের স্কোর ছিল ১৩ রান। ১৩ রানে ১ উইকেট পতন হয়। এরপরে মমিনুল এবং হচ্ছে মাহমুদুল হাসান জয় দুজনই ভালো ব্যাটিং করার চেষ্টা করছেন, ঠিকই মানে দিন শেষটা করার চেষ্টা করছেন, কারণ বিকাল থেকে হয়তো বা একটু তেমন একটা হচ্ছে যে ব্যাড লাইটের কারণে অনেক সময় খেলার একটু প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে তারা বুঝে শুনে খেলার চেষ্টা করছেন। তারপরও মাহমুদুল হাসান জয় ২৮ রান করেছেন ৪২ বল খেলে, এবং হচ্ছে মমিনুল ইসলাম আমি দেখতে পাচ্ছি হচ্ছে ২৬ বল খেলে ১৫ রান করেছেন। এর মধ্যে মাহমুদুল হাসান জয় ৬টি ৪ মেরেছেন এবং হচ্ছে মমিনুল ৩টি ৪ মেরেছেন। তো পক্ষান্তরে আজকে দিন শেষে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ১৩ ওভার শেষে ৫৭ রানে ১ উইকেট। তো এই ক্ষেত্রে এখনো কিন্তু বাংলাদেশ পিছিয়ে আছে। আমরা যেটাই বলি না কেন, বাংলাদেশ কিন্তু এখনো পিছিয়ে আছে, সেটা হচ্ছে ২৫ রানে। সো আগামীকালকে যখন তৃতীয় দিন শুরু হবে, তৃতীয় দিনে উইকেটের আচরণ কিরকম হবে আমরা বুঝতে পারছি না, বাট প্রত্যাশা করছি মমিনুল অবশ্যই বাংলাদেশের ব্র্যাডম্যান। উনি যখন থেকে শুরু করেছিলেন খেলা, তখন থেকে ওনাকে এটা বলা হতো। ওনার খেলার ধরনটা কিন্তু আমরা সবাই ওনাকে বলেই কিন্তু আমরা হচ্ছে ওনাকে টেস্ট স্পেশালিস্ট বানিয়ে ফেলেছি। ওনার ভালো রেকর্ড আছে, আমরা প্রত্যাশা করব কালকে দিনের শুরুটা ভালো হবে, এবং যদি তারা উইকেটটাকে বুঝে শুনে খেলে এবং প্রত্যেকে যদি তাদের দায়িত্ব নিয়ে খেলে, স্কোরটা কিন্তু বড় হতে পারে। কিন্তু দেখুন, প্রথম হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে এখন যেটা আছে, পজিশনে পিছিয়ে আছে, সেটাকে অবশ্যই শেষ করতে হবে, দেন আমরা লিডে যাব, তাই তো? তো লিড আমরা কত নিতে পারি সেটা একটা প্রশ্ন, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। বাংলাদেশ অ্যাকচুয়ালি এখানে কি সেক্ষেত্রে ২০০ রানে বা ৩০০ রানে লিড নিতে পারবে কিনা? উইকেটের যে আচরণ, চতুর্থ বা পঞ্চম দিন পর্যন্ত খেলা যাবে কিনা এখন বলা যাচ্ছে না। সেই ক্ষেত্রে উইকেট যখন আচরণ চেঞ্জ করবে, বাংলাদেশের স্কোরটা যদি একটু বাড়াতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশে, যেমন আমি দেখতে পাচ্ছি যে উইকেটের আচরণ অনুযায়ী আমরা দেখি বাংলাদেশের বোলিং ক্ষেত্রে মিরাজ কিন্তু ৫ উইকেট নিয়েছে, তার মানে ধরে নিচ্ছি হয়তো বা শেষের দিকে স্পিনটা বাংলাদেশের ক্ষেত্রে সহায়ক হতে পারে। মিরাজ যদি এরকম বোলিং করে, এবং তাইজুল ইসলাম আজকে হয়তো উইকেট পায়নি, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যখন বোলিং করবে তখন যদি একটু ভালো বোলিং করে তাইজুলও উইকেট পাওয়ার যোগ্যতা রাখেন, কারণ তাইজুল কিন্তু বাংলাদেশের একজন পরিচিত বোলার। তো সেই ক্ষেত্রে আশা করছি বাংলাদেশ কালকে তৃতীয় দিন টার্নিং পয়েন্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। খুব ভালো খেলতে হবে, একটা বড় লিড নিতে হবে। সেটা কালকে যদি বাংলাদেশ সারাদিন খেলতে পারে, সেক্ষেত্রে প্রত্যাশা করাই যেতে পারে ৩০০ রানের মতো বাংলাদেশ স্কোর করবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ হয়তো ২২, ২৫, ৩০ রানে একটা লিড নিতে পারে। সেটা যদি চতুর্থ দিন পর্যন্ত নিতে পারে এবং লং ফাংশন খেলতে পারে, তাহলে আমার মনে হয় টেস্টে বাংলাদেশে ভালো কিছু করার সুযোগ আছে। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমি একজন বাংলাদেশি ক্রিকেট ভক্ত হিসেবে বাংলাদেশের খেলোয়াড়দেরকে আমি অবশ্যই শুভকামনা জানাচ্ছি। আপনারা ভালো খেলুন, আমাদেরকে ভালো খেলা উপহার দিন, আমাদের মনটা খারাপ করবেন না ভাই প্লিজ। আমরা আপনাদের পাশে আছি, ভালো হোক খারাপ হোক, আপনারা আমাদের সম্পদ, আপনারা আমাদের দেশের সন্তান। আমরা সেটাই প্রত্যাশা করি, ভালো খেলে বাংলাদেশ বিশ্ব জায়গায় মাথা উঁচিয়ে দাঁড় করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।